সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণহীন করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। একদিনই রাজশাহী ও খুলনা বিভাগে 25 জনের মৃত্যু। সাতক্ষীরায় শনাক্তের হার ঠেকেছে 59%। কোভিডের লক্ষণ নিয়ে রোগীরা যাচ্ছেন, ডাক্তার যদি তাদের কোভিড টেস্ট দেনও তারা কোভিড টেস্ট করেন না। যে হারে আমাদের প্রতিদিন রোগী বাড়ছে, এটা অবশ্যই উদ্বেগজনক এবং আমার মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি। আমাদের খুলনা অঞ্চলের সাথে ভারতের একটা বড় বর্ডার একটা বেল্ট আছে, আরও অনেক জায়গা আছে যেখানে চোরাই পথে মানুষ ভারত এবং বাংলাদেশে আসা যাওয়া করে। যে যে জেলা হয়েছে সেই জায়গায় যদি আমরা খুব ভালোভাবে ব্যবস্থা না নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারি, সারা বাংলাদেশে আবারও ছড়িয়ে পড়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হচ্ছে। সারা দেশে 24 ঘন্টায় শনাক্ত ছাড়ালো 2500। তৃতীয় ঢেউয়ের প্রস্তুতির পরামর্শ। কয়েক সপ্তাহ ধরে এরকম ঊর্ধ্বগতি চলতে থাকবে। সংখ্যা এবং মৃত্যুহার দুটাই আকারটা আসলে অনেক ভয়াবহ, অনেক বড় হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে বসবে সব রোড স্ল্যাব। এ মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাবের কাজ। 1 বছরের মধ্যে যান চলাচল শুরু করতে ভরা বর্ষায়ও চলবে কাজ। কানাডার পর মালয়েশিয়ায় বাংলাদেশিদের টাকা পাচারের তথ্য দুদকের হাতে আছে। বর্তমান সাবেক এমপি সহ 36 জনের নাম। হেফাজতের 50 নেতার অবৈধ সম্পদের খোঁজে চিঠি। ক্ষমতায় যেতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বিকল্প নেই বললেন মির্জা ফখরুল। আন্দোলনের নামে সহিংসতা হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। 30 দালালের হাতে জিম্মি চট্টগ্রামের পাসপোর্ট অফিস। মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের দেয়া হতো পাসপোর্ট। অভিযানে আটক 11। এবং সারা দেশে অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন কাল। পুরুষ নারীর আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা সহ থাকছে হজে নিবন্ধনের সুযোগ। ধর্মীয় গোঁড়ামি দূর করাই লক্ষ্য। দেশে বেড়েই চলেছে করোনার ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। গত 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন আরও 36 জন। এর মধ্যে শুধু খুলনা এবং রাজশাহী বিভাগেই 25 জন। এছাড়া 1.5 মাস পর একদিনে আক্রান্ত ছাড়িয়েছে 2500। এদিকে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যা ও আইসিইউ সংকট। জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ, সাথে বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর চাপ। এতে হিমশিম অবস্থা রাজশাহী মেডিকেল হাসপাতালের। হাসপাতালটিতে 24 ঘন্টায় করোনায় ও উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর 5 ও চাঁপাইনবাবগঞ্জের 3 জন। একদিনে 1744টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 353 জন। শনাক্তের হার কমে 20%। কোভিডের লক্ষণ নিয়ে রোগীরা যাচ্ছেন, সেক্ষেত্রে প্রায় দেখা যাচ্ছে যে তারা ইতিহাস গোপন করেন এবং পরবর্তীতে ডাক্তার যদি তাদের কোভিড টেস্ট দেনও তারা কোভিড টেস্ট করেন না। যে হারে আমাদের প্রতিদিন রোগী বাড়ছে, এটা অবশ্যই উদ্বেগজনক এবং আমার মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি। এদিকে লকডাউনের পরও খুলনার 3টি থানায় কমছে না সংক্রমণের হার। 24 ঘন্টায় খুলনা অঞ্চলে করোনায় 17 জনের মৃত্যু হয়। 331 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত 80 জন। সংক্রমণের হার 24%। খুলনা অঞ্চলের সাথে ভারতের একটা বড় বর্ডার একটা বেল্ট আছে। মানুষ কিন্তু হুড় করে ইন্ডিয়া ঢোকা শুরু করলো। বিভিন্ন পর্যটন কেন্দ্রে গেল, বেড়াতে গেল, চিকিৎসার জন্য ইন্ডিয়া ঢুকে গেল। এইটা সম্পূর্ণ আমাদের নিজস্ব উদাসীনতার কারণে জিনিসটা হয়েছে। সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিয়েছে। 24 ঘন্টায় 182 জনের করোনা পরীক্ষায় 108 জন শনাক্ত। সংক্রমণের হার 55 থেকে 59% পৌঁছেছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 4 জন। এটা এরকম না যে শুধু রোগীরাই আক্রান্ত হবে, স্টাফও আক্রান্ত হতে পারে, তাদের যে ম্যানেজমেন্ট তারাও কিন্তু এতে আক্রান্ত হয়ে যেতে পারে। বাগেরহাটে কোভিড হাসপাতালে নেই কোনো ভেন্টিলেটর। 3টি আইসিইউ থাকলেও চালানোর মতো নেই কোনো জনবল। 24 ঘন্টায় 155 জনের মধ্যে 68 জন পজিটিভ। মারা গেছেন 4 জন। শনাক্তের হার 43%।
মোংলায় চলমান লকডাউনের 10 দিন পার হলেও আক্রান্তের সংখ্যা কমছে না। গত 24 ঘন্টায় 49 জনের নমুনায় 30 জন আক্রান্ত, আর মৃত্যু 1 জনের। লোকবলের সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এখানে পাচ্ছি না। এদিকে সংক্রমণ ঠেকাতে নাটোর জেলার সদর ও সিংড়াও পৌরসভায় চলছে 7 দিনের লকডাউন। গত 24 ঘন্টায় 230 জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন 44 জন। সংক্রমণের হার 19%। আমরা সমস্ত পৌরসভাকে চারিদিক দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, কোনো গণপরিবহন চলবে না, কোনো দোকানপাট খোলা থাকবে না। যশোরে গত 24 ঘন্টায় নতুন করে 143 জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 44%। ইন্ডিয়া ফেরত রোগী হচ্ছে 25 জন, আর গতকালকে আমাদের 2 জন রোগী মারা গেছে, রেড জোনে 1 জন, ইয়েলো জোনে 1 জন মারা গেছে। এছাড়া ঠাকুরগাঁওয়ে করোনায় 1 জনের মৃত্যু হয়, আর ঝিনাইদহে 24 ঘন্টায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 27.41%। লাবিব হাসান, সময় সংবাদ। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, সারা দেশে ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে এই করোনা পরিস্থিতি। বিশেষ করে আমরা যদি ওই সীমান্তবর্তী জেলাগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু সেটাই দেখতে পাই। আমরা একটু যদি সেই সীমান্তবর্তী জেলাগুলোকে নিয়ে একটু কথা বলতে চাই, একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখাই যাচ্ছে আমরা এখানে যে গ্রাফিক্স প্লেটটি দেখাচ্ছি আপনাদেরকে, করোনার যে বিপজ্জনক জেলাসমূহ রয়েছে সেই জেলাগুলোকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে আসলে উত্তরবঙ্গের সেই জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর এবং কুষ্টিয়া রয়েছে, যেখানে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর অবস্থা কিন্তু খুবই বিপজ্জনক। তারা কিন্তু আসলে করোনার আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা এবং শনাক্তের হার 3 দিক থেকেই তারা কিন্তু আসলে বিপদ সীমার মাত্রাটাকে ছাড়িয়ে যাচ্ছে। আমরা যদি এর পরবর্তী জেলাগুলোর দিকে একটু তাকাতে চাই, যদি আমরা একটু দক্ষিণ দিকে নেমে আসি তাহলে আমরা দেখতে পাবো, আমরা পরের গ্রাফিক্সটি যদি দেখাতে চাই তাহলে সেখানেও কিন্তু সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলা রয়েছে, যশোর, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট। এই 4টা জেলার ভিতরে যশোরের অবস্থা খুবই শোচনীয়, আমরা সেটা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি। এছাড়া খুলনা এবং সাতক্ষীরাও ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি, করোনায় আক্রান্তের সংখ্যা এবং শনাক্তের হার, যেটি আমরা গত 24 ঘন্টায় দেখেছি। সেই ব্যাপারে আমরা অবশ্য আপনাদেরকে কিছুক্ষণ পরেই জানাবো। এই যশোরেই কিন্তু প্রথমে আমরা দেখেছি যে ভারতীয় ভ্যারিয়েন্ট বহনকারী করোনা রোগীকে শনাক্ত করতে বিভিন্ন রকমের ঘটনাও এই যশোরে ঘটেছিল। আমরা যদি পরবর্তীতে তাকাতে চাই একটু সীমান্তবর্তী জেলাগুলো বাদ দিয়ে, আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী এবং কক্সবাজার যদিও সীমান্তবর্তী এলাকা, কিন্তু সেটি মিয়ানমারের সঙ্গে ভারতীয় সীমান্তের সাথে হয়তো কক্সবাজারের অতটা সম্পর্ক নেই। যাই হোক, যেটি বলছিলাম সেটি হচ্ছে গিয়ে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে যেভাবে করে আসলে করোনার যে রোগীরা বাংলাদেশে প্রবেশ করছে, তারা কিন্তু শুধুমাত্র যে সীমান্তের পয়েন্টটি রয়েছে সেখান থেকেই আসলে তারা কিন্তু অবশ্য প্রবেশ করছে না, তারা কিন্তু প্রবেশ করছে বিভিন্ন রকমের অরক্ষিত সীমান্তবর্তী এলাকা থেকে। আমরা যদি একটু গত 24 ঘন্টায় করোনা পরিস্থিতি জানতে চাই, রাজশাহীর দিকে একটু তাকাতে চাচ্ছিলাম। রাজশাহীর যে বর্তমান অবস্থা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গত 24 ঘন্টায় রাজশাহীর করোনা পরিস্থিতি যদি বিশ্লেষণ করা হয় তাহলে বলতেই হচ্ছে নমুনা পরীক্ষা করা হয়েছে 1744টি, সেখানে আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে 353টি, মৃতের সংখ্যা রয়েছে 8 জনের, অর্থাৎ 8 জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের হার যদি আমরা বিবেচনা করি 20%, যেটি কিনি অবশ্যই বিপদ সীমার ওপরে অবস্থান করছে, কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 5%-এর নিচে নামা পর্যন্ত আক্রান্তের হারটা, সেটা অবশ্যই আমরা ধরতে পারবো না যে আসলে করোনা আমাদের নিয়ন্ত্রণে এসেছে। আমরা যদি এই রাজশাহীর পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। এই রাজশাহীতেও আমাদের যিনি সহকর্মী রয়েছেন, আমাদের সেই রাকিবুল হাসান, আমরা তার কাছে সরাসরি চলে যেতে চাচ্ছি। রাকিব, বর্তমানে রাজশাহীর মেডিকেলগুলোর কি অবস্থা? আমরা জানি যে সেখানে আইসিইউ শয্যার সংকট রয়েছে, পাশাপাশি সেখানে করোনা শনাক্তের হারও বেড়ে যাচ্ছে। এটি আসলে নিয়ন্ত্রণ করার জন্য সেখানের স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তারা রয়েছেন তারা আসলে কি করছেন? সিভিল সার্জনের কার্যালয় থেকে আসলে কি ভূমিকা গ্রহণ করা হয়েছে? সজল, আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর আগে যখন প্রথম যে ফ্লোরটা আমরা দেখেছিলাম, তখন কিন্তু রাজশাহীতে ডেডিকেটেড একটা করোনা হাসপাতালই ছিল, যেটি সদর হাসপাতাল এবং মিশন হাসপাতাল, যেখানে আসলে রোগীদেরকে ভর্তি করা হচ্ছিল এবং আইসোলেশনের মধ্য দিয়ে তারা কিন্তু সেখান থেকে সুস্থ হয়ে ফিরছিলেন। কিন্তু এবারে সিভিল সার্জন যেটি বলছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসকরা আছেন তারা যেটি বলছেন
যে এবারে যে ভেরিয়েন্টটা আসলে পাওয়া যাচ্ছে বা যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য অক্সিজেন অত্যন্ত জরুরি হয়ে পড়ছে এবং অক্সিজেন ছাড়া তাদেরকে রাখা যাচ্ছে না। সেক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব যেদিকে দিতে হচ্ছে সেটা হচ্ছে কোন হাসপাতালটিতে আসলে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে এবং অক্সিজেন আছে এবং শুধুমাত্র সেটি যে সিলিন্ডারের অক্সিজেন দিয়ে কিন্তু সেটি আসলে পুষিয়ে উঠতে পারছে না বলে চিকিৎসকরা জানাচ্ছেন। সেক্ষেত্রে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ এই বিভাগীয় হাসপাতালটির বিকল্প আসলে রাজশাহীতে এখনো পর্যন্ত কোনো হাসপাতাল আমরা দেখি না। যদি আমরা রাজশাহী 9 উপজেলার কথা বলি, সেই 9টি উপজেলাতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে প্রথম পর্যায়ে লাইভে আছে প্রত্যেকটা জায়গায় 9টি করে বেড রাখা হয়েছে, সেগুলো কিন্তু আসলে মোটা দাগে এখন কোনো কাজে আসছে না। কেননা এখন শুধুমাত্র আইসোলেশন করে বা সেখানে ভর্তি নিয়ে তাদেরকে একটা চিকিৎসা দিয়ে সেটাতেই আসলে রোগী সুস্থ হচ্ছে না। এখন সব থেকে বেশি জটিল যে প্রক্রিয়া হয়ে গেছে বিষয়টি সেটি হচ্ছে যে একটা করোনা আক্রান্ত রোগী যদি চাঁপাইনবাবগঞ্জ থেকে তারা যখন আক্রান্ত হচ্ছেন জানতে পারছেন যে তিনি আক্রান্ত, কিছুদিন অপেক্ষা করছেন, এরপরে যখন তার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ অবস্থা পড়ছে, তখনই কিন্তু তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন এবং একইভাবে রাজশাহীর সংখ্যাটাও বাড়তে শুরু করলো, একই পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং এর বিপরীতে যে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, এই সমস্ত রোগীদের সাপোর্ট দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি আসলে থাকা উচিত হাসপাতালগুলোর, সেটি আমরা বিভাগীয় হাসপাতাল। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাকিব। আমরা যদি প্রয়োজন হয় নিয়মিত বুলেটিনের অংশ হিসাবে আপনার কাছে আবারও আমরা আসব। আমাদের দেশের অন্যান্য প্রান্তে যারা রয়েছেন আমরা তাদের কাছেও একটু খবর শুনতে চলে যাব। আমাদের রাকিবুল হাসান আমাদেরকে জানাচ্ছিলেন, তিনি যোগদান করেছিলেন রাজশাহী থেকে আমাদেরকে সেখানকার করোনা পরিস্থিতি জানানোর জন্য। এবার আমরা একটু আজকের দিনে ভয়াবহ পরিস্থিতি যেখানে বিরাজ করছে সেই খুলনার একটু অবস্থাটা আমরা অবশ্য জানতে চলে যেতে চাই। খুলনায় গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি যদি আমরা দেখতে চাই, নমুনা পরীক্ষা করা হয়েছে 331টি, যেখানে আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে 80 জন, মৃতের সংখ্যা পাওয়া গেছে মানে 17 জনের মতো সেখানে অবশ্য মারা গেছে। অর্থাৎ আক্রান্তের সংখ্যা 80, মৃতের সংখ্যা 17 এবং 131টি নমুনা পরীক্ষায় 80 জন শনাক্ত করা গেছে। আক্রান্তের হার কিন্তু 24%, সেটাও ওই 20% যেটি আমরা একটু আগে রাজশাহীর কথা বলছিলাম সেখানের চেয়েও কিন্তু বেশি। আমরা যদি একটু বাস্তবিক অভিজ্ঞতা জানতে চাই তাহলে আমরা সেখানের আমাদের সহকর্মী তরিকুল ইসলামের কাছে চলে যেতে চাচ্ছি। তরিকুল আমাদের সাথে যোগদান করবেন। তরিকুল, আপনি কি আমাদেরকে জানাবেন সেখানকার বর্তমান অবস্থাটা কি? হাসপাতালগুলোতে আইসিইউ শয্যা সংকট কিংবা চিকিৎসা ব্যবস্থা যে ভেঙে পড়েছে এরকমও একটা খবর আমাদের কাছে যে আসছে, এটার আসলে বাস্তব সত্যতা কতটুকু? আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ রিচার্ড। আমি আজকে করোনা ডেডিকেটেড যে হাসপাতাল সেখানে আমরা গিয়েছিলাম এবং 2বার যা হয়েছে এবং সেখানে যে খবরটি আমরা পেয়েছি এবং সরজমিনে দেখেছি, সেখানে 3টি জোন এখানে আছে। সেই জোনে কিন্তু যারা চিকিৎসা নিচ্ছে 100 শয্যা বিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড যে হাসপাতাল করা হয়েছে সেখানে রয়েছে। সেই 100 শয্যায় কিন্তু 130 জন সেখানে আমরা দেখেছি চিকিৎসা নিচ্ছে। তার মধ্যে আইসিইউ সংখ্যা রয়েছে 20টি এবং 18 জন সেখানে আইসিইউতে রয়েছে। এছাড়া এইচডিইউতে রয়েছে 21 জন এবং বাকি অন্যান্যরা রয়েছে রেড জোনে। তো আমরা এই সব জায়গায় যে বিষয়গুলো দেখেছি, আসলে আন্তরিকতার ঘাটতি আমি অবশ্য দেখিনি। সেখানকার নার্স বা চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং হাই ফ্লো যে অক্সিজেন সেটির ব্যবস্থাও সেখানে রয়েছে, তবে সেটি পর্যাপ্ত নয় এবং বাকি হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলছেন সেটি হচ্ছে তারা বিকল্প একটি ব্যবস্থা তারা করে রেখেছেন এবং চিকিৎসকের একটা সংকট কিন্তু এখানে রয়েছে এবং সেক্ষেত্রে সেবিকারও সংকট আমরা দেখতে পেয়েছি এবং তারা অকপটাই স্বীকার করেছেন। যারা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র যিনি রয়েছেন তিনি ডাক্তার সুহাস আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসকের সংখ্যা যেমন বাড়ানোর দরকার, সেখানে সেবিকার সংখ্যাও বাড়ানোর দরকার এবং রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এটা আসলে বাস্তব চিত্র। তবে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এটা আসলে আমি বলবো না, এই কারণে যে মানুষ কিন্তু যারা আক্রান্ত হচ্ছে, যারা দূর দূরান্ত থেকে আসছে, তারা
তারা কিন্তু বাড়িতে বেশিরভাগই আমি দেখেছি যে খবর নিয়ে যে বাড়িতে কিন্তু তারা অক্সিজেন নিয়ে অনেকে চিকিৎসা নিচ্ছে, বিশেষ করে আমাদের শহর অঞ্চলের মানুষ। তবে দূর দূরান্ত থেকে যারা আসছে অনেকে বেসরকারি হাসপাতালগুলোতেও খুলনার চিকিৎসা চলছে, দুটো হাসপাতালে, সেখানেও তারা চিকিৎসা নিচ্ছে এবং পাশাপাশি সাতক্ষীরা, যশোরে সেখান থেকেও অনেক রোগী আসছে। এই মেডিকেল কলেজের চাপ বাড়ছে, এটা সত্যি। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে শয্যার সংখ্যা আরো বেশি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন। একটু আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ একটি বক্তব্য রেখেছিলেন আমাদেরকে। তিনি যে বিষয়গুলো করোনা খুলনায় বা খুলনা অঞ্চলে বাড়ার যে কারণগুলো তার মধ্যে অন্যতম বলেছেন যে সীমান্ত এলাকা, এবং এখানে আসলে বিস্তীর্ণ এলাকা রয়েছে, সাতক্ষীরা সীমান্ত, সেখানে আসলে অনেকেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এই প্রবেশ করছে এবং যার অধিকাংশ কিন্তু খুলনা শহর পর্যন্ত চলে আসছে। আর পাশাপাশি জলসীমা যেটি রয়েছে মোংলা বন্দর কেন্দ্রিক এবং খুলনা নৌবন্দর কেন্দ্রিক, অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে এবং অন্যান্য দেশ থেকেও বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ প্রবেশ করছে জলসীমায়, এবং তারা কিন্তু এই মোংলা বন্দর এলাকা যেটি পৌর এলাকা রয়েছে সেসব জায়গায় পৌর এলাকায় তারা কিন্তু ঘোরাঘুরি করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব আরও তথ্য জানার জন্য। আমাদের সাথে সারা দেশের করোনা পরিস্থিতি জানাতে আমাদের দুই প্রান্ত থেকে দেশের রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন আমাদের রাকিবুল হাসান, আমাদের সহকর্মী, এবং সবশেষে যিনি ছিলেন খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। সীমান্তবর্তী জেলাগুলোর দিকে বিশেষ নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ সেই সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট যেটিকে বলা হচ্ছে সেটি কিন্তু প্রবেশ করছে। তো সেই জায়গাটাতে অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে নেব। চলতি বছরের মার্চে দেশে হানা দেয় কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ। বেশ কদিন সংক্রমণের পারদ ঊর্ধ্বমুখী থাকার পর নতুন করে আতঙ্ক দেখা দেয় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে। গত মাসে জেলাতে ধরা পড়ে ভারতীয় ভ্যারিয়েন্টের 7 করোনা রোগী। একে একে বাড়তে থাকে আক্রান্ত জেলার সংখ্যা। গেল কদিনে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা এবং খুলনা, বাগেরহাট, নাটোর, নোয়াখালী ও কক্সবাজার জেলায় করোনার চোখ রাঙানি বেড়েই চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সংক্রমিত জেলাগুলোতে কার্যকর করতে হবে কঠোর লকডাউন। আমাদের এখন মূল সমস্যা ভারতীয় থেকে আসা সংক্রমণ। এগুলো যে যে জেলায় হয়েছে সেই জায়গায় যদি আমরা খুব ভালোভাবে ব্যবস্থা না নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এখানে শুধু ওই জেলাগুলো ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ এটা সারা বাংলাদেশে আবারও ছড়িয়ে পড়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরে এরকম ঊর্ধ্বগতি চলতে থাকবে, সংখ্যা এবং মৃত্যুহার দুটাই। এখন আমাদের টেস্ট তো সীমিত, এই জন্য আমরা সীমিত আকারে এটা নির্ণয় করতে পারবো, কিন্তু আকারটা আসলে অনেক ভয়াবহ, অনেক বড়। এখনো সংক্রমিত জেলাগুলোর অনেক হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা যায়নি। রয়েছে হাইফ্লো নাজাল ক্যানুলা ও আইসিইউ সংকট। এর মধ্যে হাসপাতালগুলোতে বেড়েই চলছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সেবা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নাই। 1 বছর হয়ে যাওয়ার পরও এখনো অনেক জায়গায় হাইফ্লো অক্সিজেন নেই। 1 বছর হয়ে যাওয়ার পরও আমরা অনেক বেশি আইসিইউ বা এটা বাড়াতে পারিনি, যা ছিল তাই রয়ে গেছে। আমরা চাই ডিজি মহোদয়, এডিজি যারা আছেন তারা বিভাগগুলোতে নেতৃত্ব নিক, কেউ খুলনা বিভাগের, কেউ রাজশাহী, কেউ রংপুরের। ওখানকার যারা সিভিল সার্জন এইচএফপিএন আছেন তাদেরকে ক্ষমতায়ন করা হোক, তাদেরকে অর্থ দেওয়া হোক। আমরা যদি দেরি করি সংক্রমণ নাও বাড়তে পারে, কিন্তু যদি বাড়ে সেটাকে কিন্তু আর থামানো যাবে না। আসছে ঈদুল আজহাকে ঘিরে সরকারকে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সব রোডওয়ে স্ল্যাব বসে গেছে। মাওয়া প্রান্তে বাকি থাকা 264টি স্ল্যাব বসলেই সেপ্টেম্বরের মধ্যে পুরো সেতুতেই চলতে পারবে গাড়ি। এদিকে এ মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাব বসানোর কাজও। সেতুর সার্বিক অগ্রগতি 86%। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনের মধ্যেই। দুই প্রান্তের
সংযোগ সেতুর কাজও শেষ হয়ে গেছে। জাজিরার পুরো স্ল্যাব স্থাপন সম্পন্ন, তাই এখন চলছে রেলিংয়ের কাজ। এতে সেতুটি যান চলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2899টি, স্থাপন বাকি 60টি, আর 1312টি স্ট্রেঞ্জারের বসানো বাকি মাত্র 20টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহা কর্মযজ্ঞ। এখন স্বপ্ন বাস্তবায়নের পথে, তাই নির্মাণ কর্মীরাও খুশি। জাজিরা প্রান্তে পুরা রোড স্ল্যাব শেষ। 24 ঘন্টা 3 সিটির কাজ চলতো, এখন বর্তমান 2 সিটির কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে। অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরোদমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়ক পথে মাওয়ার 1 নম্বর পিয়ার দিয়ে উঠবে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেই জন্যই আমরা পিয়ার 1-কে ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলব। 6.15 কিলোমিটার দীর্ঘ 4 লেনের পদ্মা সেতুর 2 প্রান্তে 3.14 কিলোমিটার সংযোগ সেতুর 2 লেন করে সড়কে যুক্ত হবে। 3 ভাগে 6 লেন ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কানাডার পর এবার মালয়েশিয়ায় বাংলাদেশিদের টাকা পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 15 রাজনৈতিক সহ 36 জনের নামের তালিকা হাতে এসেছে দুদকের, যে তালিকায় নাম রয়েছে বর্তমান ও সাবেক এমপি, তাদের পরিবার, রাজনৈতিক দলীয় কর্মী থেকে ব্যবসায়ীদের। কানাডার টরন্টো থেকে 25 কিলোমিটার দূরে হেয়ারউড রোডে 12 কোটি টাকায় শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে কেনা বাড়ির সূত্র খুঁজতে গিয়ে বেগম পাড়ার সাথে পরিচিত হয় বাংলাদেশ। সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে। সেই সূত্র ধরে অবৈধ সম্পদ অর্জনের খোঁজে বিদেশে সেকেন্ড হোম বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অর্থলগ্নিকারীদের তথ্য চেয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ 10 দেশে 50টির বেশি চিঠি পাঠিয়েও কোনো উত্তর পায়নি দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি এক চিঠির প্রতি উত্তরে মালয়েশিয়ায় 36 জনের সেকেন্ড হোমের তথ্য হাতে পেয়েছে দুদক। এর মধ্যে 15 জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীর পাশাপাশি 5 জন ব্যবসায়ী, 1 জন সচিব ছাড়াও আরও 15 ব্যক্তি রয়েছেন, যার বেশিরভাগই পাচারকৃত অর্থ বাণিজ্যিক ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র বলছে, ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি ইউনিটের অধীনে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যোগাযোগ হয় অ্যাডমন্ড গ্রুপের মাধ্যমে। তাদের শর্ত অনুযায়ী সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এই দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা ইউনিট। তাই অর্থ পাচার রোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। অর্থ পাচারের মামলা দায়েরের আসলে দায়িত্ব কিন্তু আপনার এই বাংলাদেশ ব্যাংকের। তারপর আমি বলবো যে আমাদের দেশেও সমন্বয়ের নিশ্চয়ই অভাব রয়েছে। এখানে মূল দুটি সংস্থা হলো, এক হলো আপনার ওই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নেতৃত্বাধীন এবং দুদক। পি.কে. হালদার আছে, পাপুল, যাই বলেন, এগুলো ইনফরমেশন তো আমাদের দূতাবাস থেকেই পাওয়া যায়। এবং বিশেষ করে আপনার এই যে কর্তৃপক্ষটা রয়েছে ওই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সে তো ভালো করেই জানে। সুতরাং আরও তৎপরতার প্রয়োজন আছে। দুদক এখন পর্যন্ত বিদেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে 39 জনের বিভিন্ন ব্যাংক হিসাব ও সম্পদ ফ্রিজ করেছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে আইন না থাকায় দূতাবাস থেকে তথ্য পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তবে চিহ্নিত অপরাধী হলে ইন্টারপোলের মাধ্যমে তথ্য পাওয়া সম্ভব বলেও জানান তিনি। বর্তমানে হয়তো তার নাগরিকত্ব আছে হয়তো অন্য একটি দেশে, তো তার ব্যাপারে তথ্য চাইলেই কিন্তু ওদের যেই রেলিভেন্ট অর্গানাইজেশনস আছে তারা কিন্তু দিতে বাধ্য নয়, বিকজ তাদের দেশের যে সমস্ত প্রাইভেসি অ্যাক্টস আছে বা অন্যান্য আছে সেগুলো দ্বারা তারা প্রোটেক্টেড। তো এই জিনিসটা বোধহয় আমাদের বোঝা দরকার যে আমি দূতাবাসকে বললাম, দূতাবাস সঙ্গে সঙ্গে ওটা পেয়ে গেল বা দিয়ে দিল, এটা ব্যাপারটা এতটা সহজ নয়। বেসিক্যালি কেউ যদি কোনো রকমের ক্রিমিনাল কনভিকশন হয় তাহলে থ্রু ইন্টারপোল এটা একটা যাওয়ার সুযোগ আছে। হেফাজতের 50 নেতার অবৈধ সম্পদের খোঁজে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন দপ্তরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব। বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমরা যেমন তাদের ইমিগ্রেশনে চিঠি দিয়েছি তাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়, তাদের ইতি, তারপরে ভূমি অফিসে চিঠি দিয়েছি তাদের কোনো জমি জমা অ্যাসেট মাদ্রাসা সংক্রান্ত, তারপরে আপনার ব্যাংকে কোথায় অ্যাকাউন্ট আছে এই জায়গাগুলোতে।
তাদের সম্পর্কে তথ্য আর কি, তারা বাইরে ঠেলে কিছু ইত্যাদি ইত্যাদি কোনো বিষয় আছে না। তাদের মানে পাসপোর্ট সংক্রান্ত তথ্যাদি প্রয়োজন হলে তদন্তকারী অফিসার জানাবে আমাদের। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শর্টকাট কোনো রাস্তা নাই, একটা যুদ্ধ যখন করতে হবে যুদ্ধ করতেই হবে। এরা আপনাকে এমনি এমনি ক্ষমতা দিয়ে দেবে না, এরা হচ্ছে একেবারেই আপনার ডিক্টেটর বনে গেছে, কর্তৃত্ববাদী বনে গেছে এবং ওরা জানে যে নির্বাচন করে ওরা কোনোদিন জিততে পারবে না। সুতরাং নির্বাচন খেলা করবে, নির্বাচনের নাটক করবে, তামাশা করবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে ওরা নিজেদেরকে জয়ী ঘোষণা করবে, যেমন 2018-তে করেছে, তেমন 2014-তে করেছে। এদিকে আন্দোলনের নামে নাশকতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, গণতন্ত্রকে আওয়ামী লীগ নয় বিএনপি বহুবার হত্যা করেছে। বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে হত্যা করেছে। হা না ভোটের মাধ্যমে কারা গণতন্ত্রকে দেশে হত্যা করেছিল? 15 ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন কোন গণতন্ত্র? সর্বশেষ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা তো গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখছে। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে গোলা পানিতে মাস শিকার করতে চায় বিএনপি। ক্ষমতা যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন। কাল সারা দেশে চালু হচ্ছে 50টি মডেল মসজিদ ও ইসলামিক বিকাশ কেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের 3টি বিভাগের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মসজিদ উদ্বোধন করবেন। প্রত্যন্ত অঞ্চলে আধুনিক স্থাপত্য শৈলীর বহুতল বিশিষ্ট মসজিদ পেয়ে আনন্দিত মুসল্লিরা। সাভার ও মানিকগঞ্জ ঘুরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন রশেদ বাপ্পি। আলো ঝলমলে নান্দনিক এক স্থাপত্যশৈলী, দেয়াল থেকে শুরু করে মেঝে সর্বত্রই আধুনিকতার ছোঁয়া, সৌন্দর্যের ছটা। সব মিলিয়ে নামাজ আদায়ের ঘর যেন রূপ নিয়েছে শান্তির আবাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা দেশে নির্মিত মসজিদগুলোতে থাকছে নারী ও পুরুষের জন্য আলাদা নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেট সহ আলাদা নামাজের ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, হজ যাত্রী নিবন্ধন সহ প্রশিক্ষণ, মরদেহ গোসলের জায়গা সহ নানা আধুনিক সুযোগ সুবিধা। গোসলখানা, উজুখানা এবং গাড়ি পার্কিং সব মিলিয়ে খুবই ভালো লাগছে। সুন্দর পরিবেশ যখন পাবে মুসল্লি, তখন সে বেশি থেকে বেশি ইবাদত করতে চাইবে, যেটা আমাদের জন্য ফলদায়ক, আখিরাতের জন্য ফলদায়ক। মডেল মসজিদগুলোর মাধ্যমে আমাদের সমাজের ভিতরে ইসলাম সম্পর্কে যে মানুষ অন্ধকারে রয়েছে, ইসলামের যে মূল মেসেজ রয়েছে কোরআন এবং হাদিসের, এগুলো আমরা তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। যুগোপযোগী পরিকল্পনায় সারা দেশে 560টি মডেল মসজিদের নির্মাণ যজ্ঞ চলছে দুর্দান্ত গতিতে, যার মধ্যে 50টির নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায়। বৃহস্পতিবার দেশের 3টি বিভাগের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মসজিদগুলোর উদ্বোধন করবেন সরকার প্রধান। ইসলামের যারা অপব্যাখ্যা করে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এইগুলি পরিচালনা করে, সেই সব জঙ্গি সন্ত্রাসবাদ দমনে ইসলামের সঠিক প্রচারের মাধ্যমে এই মসজিদগুলি অবদান রাখবে। প্রকল্প অনুযায়ী 40% জায়গার উপর জেলা পর্যায়ে 4 তলা এবং উপজেলা পর্যায়ে 3 তলা হচ্ছে মসজিদগুলো। উপকূলীয় এলাকার মসজিদের নিচতলা থাকবে উন্মুক্ত। সম্পূর্ণ সরকারি উদ্যোগ ও অর্থায়নে একসঙ্গে এত সংখ্যক দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ নির্মাণ শুধু দেশেই নয়, বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির। এর মাধ্যমে শুধু নামাজ আদায়ের জায়গা নয়, মসজিদ হয়ে উঠবে ইসলামিক জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার, ঢাকা। 30 দালালের হাতে জিম্মি চট্টগ্রামের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা রোহিঙ্গাদেরও বাংলাদেশের পাসপোর্ট তুলে দিত। অভিযানে 11 জনকে আটক করেছে পুলিশ। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য নতুন কিছু নয়, কিন্তু আবেদনকারীকে জিম্মি করে অতিরিক্ত টাকা দিয়ে পাসপোর্ট করতে বাধ্য করছে দালাল চক্রের সদস্যরা। এমনকি দেওয়া হয় হুমকি ধুমকি। আমাদেরকে সারা পাসপোর্ট করা যাবে না। তা আমি বললাম কেন যাবে না? তো ওরা বলতেছে আপনি যদি লিগেলি যান
তাহলে এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে, আপনাকে ব্যাক দিবে, তাহলে আপনার পাসপোর্টটা হবে না। আবেদনকারীকে জিম্মি করার তথ্য পেয়ে বুধবার দুপুরে অভিযান শুরু করে পুলিশ একে একে পেয়ে যায় 11 দালালকে। বাকিরা পুলিশ দেখে আগেই গা ঢাকা দেয়। আটককৃতদের নিয়ে আসা হয় পাঁচলাইশ থানায়। প্রতারণার মাধ্যমে টাকা নেয় যে আমরা 3 দিনের ভিতরে পাসপোর্ট করে দেবো, 10 দিনের ভিতরে করে দেবো। যাদের খুব ইমার্জেন্সি তারা তখন দালালকে ধরে, তারা বলে যে উপর গিয়ে কোনো লাভ নেই, আমাদের মাধ্যম ছাড়া তোমরা পারবা না। এইভাবে তাদেরকে প্রেশার দেয় এবং তাদেরকে অনেকটা জিম্মি করে ফেলে। পুলিশের তথ্য অনুযায়ী 30 জনের বেশি দালাল সক্রিয় রয়েছে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তারাই মূলত পাসপোর্টের নানা বিষয় নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এক একটি পাসপোর্ট তৈরিতে আদায় করে 10 থেকে 15,000 টাকা। এমনকি রোহিঙ্গাদের পাসপোর্ট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এসব দালাল ভূমিকা রাখে বলে অভিযোগ রয়েছে। আমাদের অভিযান শুরু হয়েছে, আল্লাহর রহমতে এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এই প্রক্রিয়া চালু রাখবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে চলে আসবো। আটক 11 দালালের বিরুদ্ধে ভুক্তভোগী সোহেল রানার পক্ষ থেকে একটি এবং পুলিশের পক্ষ থেকে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরও থাকছে। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলকে একদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে জানালেন আকরাম খান। ক্রিকেটারদের বিশ্রাম দিতে 3 ফরম্যাটে আলাদা দল দেবে বিসিবি। উচ্ছেদ অভিযানে গিয়ে কোনো স্থাপনা না ভেঙে উল্টো ডকইয়ার্ড মালিকদের সীমানা পিলারের মধ্যেই লাইসেন্স আবেদনের সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে বিআইডব্লিউটি এর বিরুদ্ধে। সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। যদিও সংস্থাটি বলছে নদী রক্ষার পাশাপাশি নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য বাড়াতে তারা কাজ করছে। বুধবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে যায় বিএডব্লিউটিএ। তবে অন্যান্য দিনের মতো এদিন উচ্ছেদ শুরু না করে সীমানা বসানো নিয়ে স্থানীয় ডকইয়ার্ড মালিকদের সঙ্গে কথা বলতে থাকেন সংস্থার কর্মকর্তারা। সেখানে দেখা যায় স্থায়ী সীমানা পিলারের মধ্যেই ডকইয়ার্ডের পাশাপাশি রয়েছে বেশ কিছু পাকা স্থাপনাও। এমনকি এ সময় সীমানা পিলারের মধ্যেই চলছিল নির্মাণ কাজও। এদিন এসব কোনো স্থাপনাই ভাঙা হয়নি। উল্টো দেখা যায় লাইসেন্সবিহীনভাবে যারা নদী দখল করে ডকইয়ার্ড করে রেখেছিল তাদের লাইসেন্স করার সুযোগ দিয়েছে বিএডব্লিউটিএ। ডকইয়ার্ড মালিকরা জানান নতুন লাইসেন্স আবেদন করার বিনিময়ে উচ্ছেদ থেকে তারা রেহাই পেয়েছেন। ফর্ম না নিলে ভেঙে দিত আর কি। তো আমরা তো ওনারা আলাপ করছিল যে এখন যদি ফর্ম না নেয়, যে 4টা ডকইয়ার্ড আছে যদি ফর্ম না নেয় তাহলে ওই লাইসেন্সের জন্য যে ফর্ম না কিনে তো ওই 4টা ডকইয়ার্ড হয়তো তারা উচ্ছেদ করতে পারে। কিন্তু আমরা ফর্ম নিয়ে নিছি, ঠিক আছে। হ্যাঁ, এতদিন লাইসেন্স ছাড়া ছিল 4টা। যেগুলো অ্যাপ্লাই করলো এগুলো সময় দিল যাতে ওই সময় মতো লাইসেন্সগুলো করে নেয়। যদি ওই সময় মতো না করে তাহলে হয়তো ফির আবার উচ্ছেদে এসে ওগুলো হয়তো ভেঙে দিতে পারে। লাইসেন্সের জন্য আবেদন করবো, লাইসেন্স করবো আর ভাঙবো না। বিষয়টি স্বীকার করে বিএডব্লিউটি এর কর্মকর্তা জানান তারা মূলত সীমানা পিলার বসাতে সেখানে গিয়েছিলেন। একটি শিল্পকে তো আমরা ধ্বংস করতে পারি না। এখানেও বেশ কিছু ডকইয়ার্ড রয়েছে যেগুলো লাইসেন্স দেওয়া আছে, বাকিগুলোকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে আপনারাও লাইসেন্স দেন, আমরা লাইসেন্স দেওয়ার চেষ্টা করবো। তারপরেও যদি উদ্বোধন করতে মনে করে যে না এখানে আমরা কোনো লাইসেন্স দিব না, সব উচ্ছেদ করে দাও, সেটা উদ্বোধন করে সিদ্ধান্ত নিলে তখন আমরা উচ্ছেদ প্রোগ্রামে আসবো। 2009 সালে হাইকোর্টের রিট পিটিশন নম্বর 3503-এর আদেশ অনুযায়ী বুড়িগঙ্গা নদীর তীরে নতুন করে ডকইয়ার্ডের লাইসেন্স দেয়া বন্ধের পাশাপাশি যেসব স্থাপনা রয়েছে তাও সরিয়ে নিতে বলা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টাইন শিথিল করল জিম্বাবুয়ে সরকার। আফ্রিকার দেশটিতে সফরে গেলে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে টাইগারদের, নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। করোনার কারণে ক্রিকেট সিরিজে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার আগে দলগুলোকে লড়তে হয় কোয়ারেন্টাইন ও বায়োবাবল প্রক্রিয়ার বিপক্ষে। স্বাস্থ্য সুরক্ষার জন্য এই প্রক্রিয়া হয়ে আসছে করোনা পরবর্তীকালের সিরিজগুলোতে। এই যেমন নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশকে প্রায় 2 সপ্তাহ আর শ্রীলঙ্কায় গিয়ে কোয়ারেন্টাইন করতে হয়েছে 3 দিন। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ কয়দিন কোয়ারেন্টাইন করবে? বিসিবিকে জিম্বাবুয়েন ক্রিকেট আশ্বস্ত করেছেন মাত্র 1 দিনের। একদিনের কোয়ারেন্টাইন করার জন্য সেটাই আপাতত আমরা ধরে রেখেছি, যেহেতু ফার্দার আর কোনো রিপ্লাই আসেনি। আমরা চিঠি পাঠিয়েছি, তো সম্ভবত আমাদেরকে হয়তো বা এই অল্প সময়ে কোয়ারেন্টাইন থাকতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর 29 জুন নয়, আরও একদিন পিছিয়ে নিয়েছে ক্রিকেট বোর্ড। কারণ 26 জুন শেষ হবে প্রিমিয়ার লিগ টি20 আসর। বাংলাদেশ টিমের প্লেয়ারদের কথা যদি বলেন, ওরা আপনারা দেখেন গত 3 মাসের মধ্যে 90% কিন্তু কোয়ারেন্টাইনে ছিল। লিগটা শেষ হওয়ার সাথে সাথে চলে যাবে। সিলেক্টর আমাদেরকে একটা 3টা ফরম্যাটের একটা টিম দিবে। 3টা ফরম্যাটে আমরা কতজন পাচ্ছি। নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কা সফর, এরপর আবারও হোম সিরিজ ওই লঙ্কানদের বিপক্ষে।
এখন প্রিমিয়ার লিগেও ক্রিকেটাররা পরিবার ছাড়া আছে বায়োবাবলের শিকলের মাঝে। তাই জিম্বাবুয়ে সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের ব্যাপারটি ব্যাপক আলোচনায়। সেক্ষেত্রে টেস্ট, ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য ক্রিকেটারদের পৃথক দল পাঠানোর পরিকল্পনা বিসিবির। যেহেতু একদিনের কোয়ারেন্টাইন আছে, একসাথে বেশি না পাঠিয়ে আমরা হয়তো যে ফরম্যাটে খেলে ওইরকম সিস্টেমটা করলে ভালো হবে। সবকিছু ঠিক থাকলে 18 জুন জিম্বাবুয়ে সফরে 3 ফরম্যাটের জন্য আলাদা আলাদা করে দল ঘোষণার কথা রয়েছে বিসিবির। এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে বাংলাদেশ দলের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। চীনে এখন সবচেয়ে আলোচনায় ভবঘুরে হাতির দল। দেশটিতে 15 মাস ধরে বন ছেড়ে বেরিয়ে পথে পথে ঘুরছে 15টি হাতি। 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে ইউনান প্রদেশের জঙ্গলে অবস্থান নিয়েছে হাতির পালটি। এরই মধ্যে আন্তর্জাতিকভাবেও বেশ জনপ্রিয়তা পেয়েছে বন্যপ্রাণীগুলো। দীর্ঘ 12 দিন পর প্রথমবারের মতো একসাথে ঘুমাচ্ছে চীনের আলোচিত বন্য হাতির পালটি। সোমবার এই দৃশ্যটি বিশ্বজুড়ে ভাইরাল হয়। একদিনে তা দেখে 20 কোটি মানুষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত বছরের মার্চে নিজেদের আবাসস্থল থেকে বেরিয়ে পড়ে হাতির পালটি। 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 15টি হাতির দল এখন ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে ঢুকে পড়েছে। এই দীর্ঘ যাত্রায় 3টি শাবকের জন্ম হয়েছে। এত পথ পাড়ি দিতে গিয়ে অনেক শহর ও গ্রাম অতিক্রম করেছে হাতিগুলো। কোটি কোটি টাকার ফসল নষ্টের পাশাপাশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত করেছে। তারপরও হাতিদের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে প্রদেশ কর্তৃপক্ষ। হাতিগুলোকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য 14টি ড্রোন কাজ করছে। একই সঙ্গে তাদেরকে নিরাপদে বনে নিয়ে যেতে কাজ করছে 500 জনের একটি দল। এদিকে হাতিগুলো কেন নিজ আবাসস্থল থেকে দেশান্তরী হলো সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে খাবারের জন্যই তারা বেরিয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনে বর্তমানে মাত্র 300টি বন্য হাতি রয়েছে, যাদের বেশিরভাগের অবস্থান ইউনান প্রদেশে। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণহীন ভারতীয় ভ্যারিয়েন্ট। একদিনেই রাজশাহী ও খুলনা বিভাগে 25 জনের মৃত্যু। সাতক্ষীরায় শনাক্ত ঠেকেছে 59%। তৃতীয় ঢেউয়ের প্রস্তুতির পরামর্শ। পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে বসবে সব রোড স্ল্যাব। এ মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাবের কাজ। 1 বছরের মধ্যে যান চলাচল শুরু করতে ভরা বর্ষায়ও চলবে কাজ। এবং কানাডার পর মালয়েশিয়ায় বাংলাদেশিদের টাকা পাচারের তথ্য দুদকের হাতে আছে। বর্তমান সাবেক এমপি সহ 36 জনের নাম। হেফাজতের 50 নেতার অবৈধ সম্পদের খোঁজে চিঠি। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়ে।